আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বেশ কিছুদিন আগে মানে এই গভর্নমেন্ট আসার আগে মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়টা ছিল সেই সময়ে ডক্টর ইউনূসের কর্মকাণ্ড সম্পর্কে বলতে যেয়ে একটা টকশোতে মানে একটা টেলিভিশন টকশোতে আমি একটা মন্তব্য করেছিলাম। সেই মন্তব্য নিয়ে তখন অনেকে আমাকে বলেছিল এই ধরনের কথা আমি কেন বললাম। আমি যে কথাটা বলেছিলাম সেটা হলো যে আমি বুঝতে পারি না ডক্টর ইউনূস কিভাবে মানে এতগুলো অযোগ্য লোককে একত্রিত করতে পেরেছিল। এই জন্য ওনাকে একটা পুরস্কার দেওয়া উচিত। মানে এতগুলো অযোগ্য বলতে আমি বলেছিলাম উনি যাদের নিয়ে ক্যাবিনেট সাজিয়েছিলেন, যাদেরকে উপদেষ্টা বানিয়েছিলেন, তাদের যোগ্যতা সম্পর্কে, তাদের অযোগ্যতা সম্পর্কে, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে যে আমি এই কথাটা বলেছিলাম যে এতগুলো অযোগ্য লোক উনি কিভাবে একত্র করলেন। মানে আপনাকে যদি কিছু লোককে একত্র করতে বলা হয় যে সবগুলো অযোগ্য লোককে তুমি একত্র করো, আপনি কিন্তু 2-3টা করার পর পাবেন না, এত অযোগ্য লোক পাবেন কোথায়? কিন্তু উনি পেরেছিলেন, ওনার সেই দক্ষতা ছিল। তো এটা যখন আমি বললাম, কেউ হাস্যরস করেছেন, কেউ বলেছেন আমি নাকি একেবারে অতি সরলীকৃত মন্তব্য করেছি। এবং এখন এসে গত কয়েকদিন ধরে যা দেখছি আমার কাছে মনে হচ্ছে আসলে আমি একটু কম বলেছিলাম, শব্দটা ভুল ছিল, অযোগ্য এই শব্দটা ভুল ছিল, আমার অযোগ্য বলা ঠিক হয়নি। আমার বলা উচিত ছিল যে এতগুলো ভণ্ড লোককে উনি কী করে একত্রিত করেছিলেন। মানে এরা এক একজনের চেয়ে বড় ভণ্ড, এরা এক একজনের চেয়ে বড় দুর্নীতিবাদ ছিল। উদাহরণ দিচ্ছি আপনাকে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিন ধরে কয়েকজন উপদেষ্টা, বেশ কয়েকজন উপদেষ্টা, আপনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তারপরে আপনার নূরজাহান ফরিদা আক্তার, তারপরে আপনার ডক্টর আসিফ নজরুল, তারপরে তৌহিদ হোসেন, এরা সবাই উপদেষ্টা ছিলেন। কিন্তু এই উপদেষ্টারা বিভিন্ন সময়ে নানা রকম কথা বলতেছেন। তারা কথা বলতেছেন কী নিয়ে? তারা কথা বলতেছেন ওই সময়ে শেষ দিকে এসে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে এটা নিয়ে কথা বলছেন। এবং কেউ কেউ বলছেন এটা নাকি একটা কিচেন ক্যাবিনেটের মাধ্যমে হয়েছে, যেখানে খুব কম লোক ছিলেন। আবার কেউ কেউ বলতেছেন এটা কেবল ডক্টর খলিলুর রহমান এবং বাণিজ্য সচিব ওই সময় যিনি ছিলেন শেখ বশিরউদ্দিন, এই দুইজন এবং তার সঙ্গে ইউনূস সাহেব, এই তিনজনের আগ্রহে হয়েছে। নানা রকম কথা। আজকে আমি ইন্টারেস্টিংলি একটা আপনার ফটো কার্ড দেখলাম, যে সেই ফটো কার্ডটা আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা দেখেন। সেখানে বলা হচ্ছে সব দোষ ডক্টর ইউনূসের, আমি কিছু জানি না। এখানে ওই যে চারজনের নাম আমি একটু আগে আমি বললাম সেই চারজনের ছবি দিয়ে তারা কে কী বলেছেন সেটা লেখা আছে। আমি বরং পরেই শোনাই কে কী বলেছেন। সাখাওয়াত সাহেব বলেছেন ডক্টর ইউনূসের কিচেন ক্যাবিনেট ছিল, আমাকে রাখা হয়নি, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই আমি সেখানে ছিলাম না, এটা বলেছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত। আর ফরিদা আক্তার বলেছেন বাণিজ্য চুক্তির আওতায় সস্তায় মাংস, পোলট্রি ও প্রাণীজ পণ্য আমদানির তীব্র বিরোধিতা করেছি, শেষ দিন পর্যন্ত এই চুক্তির বিরুদ্ধে লড়েছি, চুক্তি ঠেকাতে পারিনি। আর তৌহিদ হোসেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বলেছেন পরে জানতে পারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে 6 জন উপদেষ্টা প্রতি মঙ্গলবার বৈঠক করেন, যাকে কিচেন ক্যাবিনেট বলা হতো। সব সিদ্ধান্ত সেখানে হতো, মার্কিন চুক্তির বিষয়ে আমি বা পররাষ্ট্র মন্ত্রণালয় অবহিত নয়। আর ডক্টর আসিফ নজরুল বলেছেন মার্কিন চুক্তি নিয়ে ডক্টর ইউনূস আমাকে ডাকেননি। আমি এই চারটা একটু বিশ্লেষণ করি আপনাদেরকে। যেমন আমি মানে মোটামুটি বোঝা গেল যে ওনারা বলতে চেয়েছেন যে ওনারা জানতেন না, ওনারা বিরোধিতা করেছেন, এই ধরনের একটা চুক্তি হওয়ার ব্যাপারে ওনাদের আপত্তি ছিল। ব্রিগেডিয়ার সাখাওয়াত অবশ্য এই চুক্তি নিয়ে বলেননি, উনি বলেছেন যে ডক্টর ইউনূসের একটা কিচেন ক্যাবিনেট ছিল, ওখানে সব কিছু হতো। তো এই যে ছিল, এই যে তারা চুক্তিটা করলো, আপনি তো পছন্দ করেননি, আপনি আপত্তি করেছেন। তো আপত্তির কথাটা প্রকাশ করলেন না কেন? আপত্তির কথাটা আপনি এখন বলছেন, মানে সেই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসাবে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করার পর যখন ওই সরকারের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আপনি সাধু সাজতেছেন। তখন আপনার এই সাধুগিরি কোথায় ছিল? এই যে
বানিয়ে বানিয়ে নিজেকে সাধু প্রমাণ করার প্রচেষ্টা, এটাকে বলা হয় ভণ্ডামি। আপনি আরও যা কয়দিন দেখবেন অনেকেই বলবে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলতেছেন ওখানে একটা ডিপ স্টেট ছিল, ডিপ স্টেট তাদের কী করতে চেয়েছিল, তো তখন বললেন না কেন? তখন বললেন না কেন? মাহফুজ আলম তিনি অনেক কাহিনী জানি, মানে জ্ঞান গর্ব কথা বলতেছেন, তখন বললেন না কেন? তখন আপনারা পদত্যাগ করতে পারতেন, বলতে পারতেন এতে দেশের ক্ষতি হবে। তহিদ হোসেন সাহেব বলছেন, উনি কি বলছেন, তুমি নাকি 3 বার পদত্যাগের কথা ভেবেছেন, মানে বলেন না, কিন্তু বলতেন 3 বার পদত্যাগ কিন্তু দিয়েছিলাম তাহলে বুঝতাম, তা না, উনি ভেবেছেন। কিন্তু সরকারের ভাবমূর্তি নষ্ট হবে এটা ভেবে আর পদত্যাগ করেননি। আপনার কাছে সরকারের ভাবমূর্তি বেশি না এই দেশের ভবিষ্যৎটা বেশি? এই সমস্ত লোক তো ভণ্ডের ভণ্ড, চূড়ান্ত ভণ্ড। এই ভণ্ডরা এখন মহানায়ক সাজতেছেন, সাধু সাজার চেষ্টা করতেছেন। কি বলবেন? আপনি পারতেন তখনই বলতেন, কেন হয় নাই বাংলাদেশে এরকম? এর আগে যে ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ উনি যখন প্রেসিডেন্টও ছিলেন, উনি যখন প্রধান উপদেষ্টা ছিলেন, একই সঙ্গে 2টো পদেই ছিলেন, তখন কি 4 জন উপদেষ্টা পদত্যাগ করেননি? করেছিলেন। তো আপনারা করলেন না কেন? আপনি বলতেন যে এটা আমি এর সঙ্গে একমত না, আমি করবো না, এটা আপনি প্রকাশ করতেন, জনগণকে জানাতেন, জানালেন না কেন? সমস্ত গুড় মধু খাওয়ার পরে এখন সাচ্ছেন সাধু না? এই সাধুদেরকে চিনে রাখেন আপনারা, আমি জনগণকে বলছি, এদেরকে চিনে রাখেন। সমাজে যেখানে এরা যাবে এদেরকে সম্মান করবেন না। আমি অপমান করতে বলি না, মব করতে বলি না, বাট আমি বলছি এদেরকে সম্মান দেখাবেন না। এরা কেউ সম্মানের যোগ্য নন। ফরিদা আক্তার এত কিছু করেছেন, ওনার হাজব্যান্ড ফরহাদ বাজার এখন বিপ্লবী কথাবার্তা বলেন। তখন তো আপনার ঘরেই থাকতেন, উনি প্রতিদিন অফিস থেকে তো আপনার ঘরেই ফিরতেন। বললেন না কেন পদত্যাগ করতে থাকে? বললেন না কেন এই বিষয়গুলি জনগণের সামনে আনতে? বলেননি। এরা সবাই গিয়েছিল যার যার নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য। দেখেন, সবারই কিন্তু মানে আপনার অভিযোগের তীর কিন্তু একজনের দিকে, সেটা হল ডক্টর খলিলুর রহমান। এই খলিলুর রহমানই এই চুক্তিটা সম্পাদন করেছে। চুক্তিটা কত খারাপ আপনারা যেটা জানতে চান, আজকে একটা দৈনিক প্রথম আলোতে একটা নিউজ বেরিয়েছে, আপনারা পারলে পড়ে দেখেন। এটা ডক্টর প্রফেসর আনু মোহাম্মদ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার ছিলেন, ইকোনমিক্সের অর্থনৈতিক শিক্ষক ছিলেন। তিনি একটা লেখা লিখেছেন, আপনারা পারলে একটু পড়েন। এই লেখাটা শিরোনামটা খেলে আমি পড়ে শোনাই। শিরোনামটা হলো, যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন চুক্তি করার মতো দেশ খুঁজে পাওয়া কঠিন। উনি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা আমাদের হয়েছে, এ ধরনের একটা চুক্তি করার মতো দেশ এই পৃথিবীতে আর দ্বিতীয়টা পাওয়া যাবে না। একমাত্র বাংলাদেশি এরকম আহাম্মক বলেন, আত্মসম্মানহীন বলেন, অথবা দালাল টাইপের লোক বলেন, বোধহয় আর পৃথিবীতে কোথাও নাই। এবং সেই দালাল গোষ্ঠীর শিরোমণিকে ডক্টর ইউনূস, ডক্টর খলিল এবং শেখ বশির, এই 3 জনের যৌথ প্রযোজনায় এই চুক্তিটা হয়েছে। শেখ বশিরকে চিনলেন তো, যে আকিব সাহেবের ছেলে। তো এরা হলেন গিয়া আমাদের দেশটাকে এত অপমান করার জন্য, এত গোলামির নাক পাশে আবদ্ধ করার জন্য নটের গুরু। এই নাটের গুরুরা এই কাজগুলি করেছে। দেখুন এরা কতটা ব্যক্তি স্বার্থের জন্য লালায়িত। এই যে ডক্টর খলিল, একে আবার কোন বিবেচনায় এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী বানাইছে এখন আমি জানি না। এই প্রশ্নটা যেদিন ওনার নামটা দেখেছি আমি ওই দিন থেকেই প্রশ্ন করছি যে হোয়াই ডক্টর খলিল। আমি শেষ পর্যন্ত নিজের থেকেই একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, সেটা হলো হয়তো এই খলিল এই সরকারকে এক ধরনের জুজুর ভয় দেখিয়ে রেখেছে। হয়তো আমেরিকার খলিলকে এখানে ঢুকিয়ে দিয়েছে, বপন করেছে যে খলিলকে রাখতে হবে, নাহলে আমরা তোমাদেরকে কিন্তু ক্ষতি করব। আমেরিকার ভয়ে এক একজনের হাত পা কাঁপাকাঁপি করতেছে এই সরকারের। এত ভীতু সরকার দিয়ে আমরা কী করবো এটা আমি বুঝি না। ডক্টর খলিল এখানে আছেন এবং এটাও শোনা যাচ্ছে আমেরিকা নাকি এমন ভয় দেখাচ্ছে যে ডক্টর ইউনূসকে নাকি কোনো একটা পদে বসাতে হবে, সেটা রাষ্ট্রপতি হলে নাকি ভালো হয়। শোনা কথা জানি না এখন পর্যন্ত। এখন ডক্টর খলিল কী করছেন আমি ওনার সম্পর্কে একটু বলি, তাহলে বুঝবেন আপনারা।
এই লোক প্রথমে কথা উঠেছিল সে বাংলাদেশের নাগরিক কিনা, তারপরে সে দাবি করলো না আমার আমেরিকার নাগরিকত্ব নেই বাংলাদেশ ছাড়া। আমার প্রশ্ন হলো, আপনি 24-25 বছর যে আমেরিকায় ছিলেন, কীভাবে ছিলেন ভাই? আপনি কোন প্রক্রিয়ায় ছিলেন? আপনি অবৈধ হিসেবে ছিলেন? তার মানে আমেরিকায় আপনার থাকার ব্যবস্থা আছে, আপনি যে কোনো সময় চাইলেই আমেরিকায় গিয়ে থাকতে পারবেন, আপনার গ্রিন কার্ড আছে, অত অন্য কিছু আছে। তো যে লোকের বিদেশে থাকার ব্যবস্থা আছে সেই লোককে দেশের মন্ত্রী বানানো হয় কোন বিবেচনায়, এটাও আমি বুঝি না। আমি কিন্তু শুরুর থেকেই বলে আসছি যে দ্বৈত নাগরিকত্ব যাদের আছে এবং যাদের বিদেশে বৈধভাবে থাকার সুবিধা আছে তাকে দেশের কোনো নীতি নির্ধারণী পদে রাখা উচিত না, এটা আমি একদম শুরুর থেকে বলে আসছি। উচিত এদেরকে আপনি বিপদের সময় কাউকে পাবেন না। এই আশিক চৌধুরী একজন বিডার চেয়ারম্যান বানিয়ে রাখছেন, সে তো যুক্তরাজ্যের নাগরিক ভাই। একটা বিদেশি নাগরিককে আপনি আমাদের এখানে বানিয়ে রাখছেন কেন? সে কি বিদেশি বিনিয়োগ এ পর্যন্ত আনতে পারছে? কি আনতে পারছে দেখাক না। তাকে এনে এখনও পালতেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের বপন করে দেওয়া বৃক্ষ বড় হচ্ছে। ডক্টর খলিল দেখেন কি করছে। এর মধ্যে আজকে একটা দ্য টাইমস অফ বাংলাদেশ নামক একটা পত্রিকা, ওদের এখানে পড়লাম একটা নিউজ যে উনি নাকি 1 বছরের জন্য একটা ছুটির চিন্তা করতেছেন। 1 বছরের ছুটি নেবেন। এটা কীভাবে? এই যে আসছে 2 তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হবে। এই নির্বাচনটা প্রতি বছর বছর হয়, যখন হয় তখন একটা নির্দিষ্ট এলাকার এরিয়া হইয়া হয়। যেমন এইবার এই এশিয়া অঞ্চলে থেকে একজন করা হবে। এই জন্য এই পদের জন্য 2 জন প্রার্থী আছে, একজন হলো সাইপ্রাসের, একজন হলো বাংলাদেশের। বাংলাদেশ থেকে প্রার্থী করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে। আর সাধারণ পরিষদের এই যে পদটা, সভাপতির পদটা, এটা কিন্তু অনেকে সার্বক্ষণিকও হয়, অনেকে খণ্ডকালীনও করে। মানে উনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করবেন, আবার যখন অধিবেশন হবে তখন ওখানে যাবেন, এরকম হয়। উনি নাকি 1 বছরের জন্য ওখানে স্থায়ীভাবে থাকতে চান, ওখানে থাকবেন। তার মানে এই সময়টা উনি এখান থেকে ছুটি নিয়ে যাবেন অথবা নিয়ে যাবেন। কি বলবো, আমার হাসি উঠে। মানে উনি গাছেরটাও খাবেন, তলারটাও করাবেন, এবং আমাদের সরকার সেটা হাসির মুখে মেনেও নেবেন বলে ধারণা করা হচ্ছে। আর এই নির্বাচনে সাইপ্রাস যারা মেম্বার দেশ তারাই কিন্তু এটা ভোট দেয়, এবং এটাতে আমাদের বিজয়ের সম্ভাবনা একটু আছে। এই কারণে সাইপ্রাসের প্রার্থী আমাদের মতো অতটা তৎপর হতো না, কারণ আমাদের প্রার্থী যিনি আছেন খলিলুর রহমান, উনি কিন্তু সরকারি টাকায় দুনিয়ার বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন নিজের এই পদে নির্বাচনে যাতে ভোট পান তার তদবির করার জন্য, তার প্রচার করার জন্য। ধরা যাক ভোটে উনি জিতলেন, এই যে জিতলেন এতে আমার লাভ কি? আমার দেশের লাভ কি? ঠিক আছে, কূটনৈতিকভাবে আমরা বলতে পারবো যে সাধারণ পরিষদের চেয়ারম্যান হয়েছি আমি। আরে ভাই, সাধারণ পরিষদের চেয়ারম্যান গত বছর কে ছিল আপনি জানেন? আমি দর্শক আপনাকে বলছি, জানেন আপনি? তার আগের বছর কে ছিল আপনি জানেন? তার আগের বছর কে ছিল জানেন? সাধারণ পরিষদের চেয়ারম্যান হলেই কে, না হলেই কি, এতে আহামরি কিছু হয় না। কিন্তু এটা হওয়ার জন্য বিভিন্ন দেশে ডক্টর খলিল যে এখন ঘুরে বেড়াচ্ছেন, এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ ভোট প্রার্থনার জন্য, কার টাকায় ঘুরছেন? ওনার ব্যক্তিগত টাকায় না দেশের টাকায়? দেশের টাকায় উনি ঘুরছেন। উনি টাকাটা দেশ ওনাকে টাকাটা কেন ওনার জন্য ব্যয় করছে? আমরা তা, এটা তো আমাদের টাকা। আমার এখানে 1 টাকা হলেও আছে, অথবা 1 পয়সা হলেও আছে, আমি তো 1 পয়সার দাবি ছাড়বো না। কেন? আমরা কেন অর্থ দিয়ে একটা লোকের ব্যক্তিগত প্রাপ্তি অপ্রাপ্তির পেছনে ব্যয় করছি? একই কাজ করছিল ডক্টর ইউনূস। কি একটা নাম না জানা পুরস্কার, যে পুরস্কারের কোনো বাপ মা নাই, ওরকম একটা পুরস্কার নেওয়ার জন্য লন্ডনে বিশাল লট বহন নিয়ে চলে গেছিল। আমাদের টাকা উনি যে কক্ষে থাকতেন, ডক্টর ইউনূস নিজে যে রুমটায় ছিলেন একটা হোটেলের, সেই রুমের ভাড়া ছিল 10 লক্ষ টাকা প্রতি রাতে, একটা রুমের ভাড়া। তো ভাবুন একবার, মানে আমার টাকা কিভাবে এই সমস্ত চোরটারা খায়, আপনার টাকা কিভাবে এরকম ভণ্ডরা খায়, আপনার টাকা কিভাবে এরকম বাটপাড়া অপচয় করে। কেউ কিছু বলবেন না? আমি সরকারের আচরণে হতাশ হয়ে যাচ্ছি। সরকার কেন এই সমস্তকে অনুমোদন দিচ্ছি, কেন এই সমস্ত আশকারা দিচ্ছি, কেন ডক্টর খলিলকে এইভাবে সরকারের টাকা খরচ করে তার নির্বাচনী প্রচারণার জন্য ব্যয় করতে দিচ্ছি কেন? আবার তাকে 1 বছরের ছুটিও দেওয়া হবে, তারপরে ওটা শেষ করে এসে উনি আবার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেবেন
কেন? উনি ছাড়া আর লোক নাই? ওনাকে নিয়ে সরকারের কী লাভ হচ্ছে? বরঞ্চ আপনি নির্বাচনটাকে ওনাকে নেওয়ার মাধ্যমে আপনি প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন। আপনাদের এই বিশাল বিজয় সেটাকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন। কেন করছেন এসব? আর তার কাছ থেকে আমরা কী পেলাম? পেলাম একটা বিশাল গোলামি চুক্তি, যে চুক্তির কারণে আমাদের অর্থনীতি, আমাদের কৃষিখাত, আমাদের ঔষধ শিল্প সব ধ্বংস হয়ে যাবে প্রায়। কেউ বোঝারও চেষ্টা করছে না এটা কেন হচ্ছে। একজন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টকে আপনি দেখান যা নাকি এই চুক্তির প্রশংসা করছে, এই চুক্তিকে ভালো বলছে। একমাত্র বলেছিল ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, এবং সে বিশাল লেখা লিখছিল, সেটার প্রতিবাদ আজকে আলু মোহাম্মদ তাকে একদম মোটামুটি। সম্মানিত দর্শক, যারা সামাজিক মাধ্যম ব্যবহার করেন বা ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করেন, তারা মোটামুটি সবাই যে শব্দটি ইদানিং নেতিবাচক অর্থে ব্যবহৃত হচ্ছে, দ্য বট, BOT, বট। এই বট এবং এই বট বাহিনীর সম্পর্কে আপনারা সবাই ওয়াকিবহাল। এটি আধুনিক প্রযুক্তির, AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা প্রযুক্তির একটি শাখা। তো এই বট সফটওয়্যার ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করা এবং প্রতিপক্ষকে অবদমিত করা, অপপ্রচার চালানো কিংবা প্রচার চালানো, ইতিবাচক এবং নেতিবাচক। এটা ম্যাথমেটিক্যাল যে টার্ম রয়েছে, জ্যামিতিক যে টার্ম রয়েছে, সেই জ্যামিতিক টার্ম অনুযায়ী এই প্রচার এবং প্রোপাগান্ডা ইন্টারনেটের মাধ্যমে চালানো সম্ভব। এই যে প্রযুক্তিটি, এরকম একটা প্রযুক্তি বাংলাদেশে আসতে পারে, থাকতে পারে বা এটি করতে পারে, এটা আমরা আওয়ামী লীগ জমানাতে দেখে আসছি যে এই বট প্রযুক্তি ব্যবহার করে সরকারকে নাস্তানাবুদ, যেমন ধরুন শেখ হাসিনাকে একটি গালাগাল দেওয়া হলো, বা তাকে মাগি বলা হলো, খানকি বলা হলো, বেশ্যা বলা হলো, কথার কথা। এখন ধরুন সিঙ্গেল একজন একটা কথা বললো, শেখ হাসিনা একজন একটা প্রশংসা করলো, দ্য মাদার অফ দ্য ইস্ট, গণতন্ত্রের মানুষকন্যা, আর সঙ্গে সঙ্গে নিচে এসে যে কোনো একটা ফেসবুক আইডি থেকে বলা হলো ও একটা খানকি মাগি। এখন ঠিক সেম বক্তব্যটি আরও 1000 সেই আইডি থেকে এসে তারা ওই একই কমেন্ট করে গেল। তো এই যে কাজটি করে একটা রোবোটিক প্রযুক্তি, যে প্রযুক্তিকে বলা হয় বট। বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলকে অপদস্থ, অপমান করা, কোনো ব্যক্তির ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য এই প্রযুক্তি এখন সবাই ব্যবহার করছে। বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, জামাত করছে। কিন্তু এই প্রযুক্তিকে একেবারে ব্যবহার করে বাংলাদেশ এটাকে অনেকটা শিল্পের মর্যাদা নিয়ে গেছে জামাত। তাদের বাঁশের কেল্লা, তাদের আরও বিভিন্ন রকম যে পেজগুলো ছিল, এইগুলো ব্যবহার করে এবং এইগুলোর মাধ্যমে হয়তো দেখা গেল তাদের 200 বা 300 বা 400 এরকম সাইবার ওয়ার্কার বা কর্মী তাদের ছিল। এই 200, 300 বা 400 এদের এক একজনের অধীন 400, 500, 600 আইডি দিয়ে তারা এই কাজটি অনবরত আওয়ামী লীগের বিভিন্ন নেতা, কর্মী, সরকারের কর্তা ব্যক্তি কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো একটা গুজব ছড়ানো, এই কাজগুলো এই বট বাহিনীর মাধ্যমে জামাত করেছে বলে সবার একটা অভিযোগ। আর জামাত এই ব্যাপারে তেমন কিছু না বললেও এই ইন্টারনেট জগতে যে তাদের আধিপত্য, তারা যে কোনো একটা স্ট্যাটাস দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে। তারপর সেখানে 3-4 লাখ, 5 লাখ লাইক পড়ে যাচ্ছে। সেখানে আহমদুল্লাহ কিংবা ধরুন আজাহারিদের মতো জামাত মাইন্ডের যে সকল মহাপুরুষ রয়েছে, তারা যদি বলে খেলাম, পড়লাম, ঘুমালাম, তারা যদি বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, তারা যদি বলেন যে কোনো জিনিস বলেন, সঙ্গে সঙ্গে উইদিন 5 মিনিটের মধ্যে আপনি দেখবেন 300, মানে
3-4 লাখ লাইক এবং কমেন্ট চলে এসছে। এটা যেটিকে বলা হয় সাধারণ যে অ্যালগোরিদম, সেই সাধারণ অ্যালগোরিদমে এটি সম্ভব না। এই কাজটি জামাতের যারা বট বাহিনী, সেই বট বাহিনী তারা এই কাজটি করে মূলত তাদের লোকজন যে এত জনপ্রিয় এই জিনিসটি প্রমাণ করার জন্য। তো এটা আমাদের যে সামাজিক মাধ্যমে এই বিষয়গুলো, মানে আমার কত ফলোয়ার আছে, আমার কত লাইক আছে, কত কমেন্ট আছে, এবং সেটার উপর ভিত্তি করে অনেকগুলো মানুষের যে আত্মবিশ্বাস কর্মকাণ্ড, এটা এখন একটা রোগ এবং ব্যাধিতে পরিণত হয়েছে। সজীব ওয়াজেদ জয়, তারেক রহমান, শেখ হাসিনা, ডক্টর শফিকুর রহমান, অন্যান্য যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, তারা সবাই একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে তাদের কার কত ফলোয়ার, কার কত ফ্যান, তার কোন বক্তব্য লোকজন কিভাবে গ্রহণ করে, এটি পারস্পরিক এই প্রতিযোগিতা করার জন্য প্রায় সবাই এখন এই প্রযুক্তি, বট যে প্রযুক্তি, সেই বট প্রযুক্তি ব্যবহার করছেন। আর এই বট প্রযুক্তিটা পরিচালিত করার জন্য দলগতভাবে এখন সবাই ফান্ডিং করছে। আওয়ামী লীগের লোকজন এখন এই বট প্রযুক্তি ব্যবহার করছে। তারাও এই জামাতের মতন করে, বা যদি জামাত মাত দিয়ে ধরেন এই কাজটি জামাত যদি বলে যে আমরা করিনি, ধরেন বামাত করেছে বা সামাত করেছে বা ঘামাত করেছে, যারাই করেছে এটাকে এখন বিএনপি এবং আওয়ামী লীগ অনুসরণ করছে। তো সেই দিক থেকে বিএনপির এই মুহূর্তে যে বট বাহিনী, তারাও যথেষ্ট শক্তিশালী, জামাতের যারা লোকজন আছে তারাও শক্তিশালী, আর আওয়ামী লীগের লোকজনও শক্তিশালী। ফলে পুরো সামাজিক যে মাধ্যম, সেই সামাজিক মাধ্যমের যে উত্তেজনা, ঝগড়াঝাঁটি, মারামারি, কাটাকাটি, অশ্লীলতা এবং অশ্রাব্যতা, এটি অনেকটা ডাল ভাতের মতো হয়ে গেছে। এবং সেই ডাল ভাতের কবলে পড়ে আমাদের তরুণ সমাজ, আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদের যে দীর্ঘদিনের যে স্বাভাবিক মানব ধর্ম রয়েছে, হিউম্যান কোয়ালিটি অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, হিউম্যান থিঙ্কিং রয়েছে, হিউম্যান বিহেভিয়ার রয়েছে, এই সব কিছুর মধ্যে পশুত্ব চলে এসছে, অশ্রাব্যতা চলে এসছে, অসভ্যতামি চলে এসছে, যেটি বড় বড় অপরাধ সংগঠিত করাচ্ছে। এই সময়টাতে যে পায়স্কাম হচ্ছে, মানে সমকামিতা, পুরুষে পুরুষে যেটা তাদের যে যৌনকর্ম, এটি এখন ইউরোপ আমেরিকা সে ভয়ঙ্কর হয়ে পড়েছে। ইউরোপ আমেরিকাতে যৌনকর্ম হয় পুরুষে পুরুষে, নারীতে নারীতে, যেটিকে লেসবিয়ান বলা হয়, বা যেটাকে সেই নারীদের নারীদের যে লেসবিয়ান বা পুরুষদের মধ্যে যেটিকে বলা হয় গে, এটার একটা সিস্টেমেটিক নিয়মতান্ত্রিক পদ্ধতি রয়েছে। কিন্তু ধর্ষণের মতো ঘটনা, পুরুষ ধর্ষণ, নারী ধর্ষণ, এটি কম হয় সেখানে। কিন্তু বাংলাদেশে এই জিনিসটা বেশি হচ্ছে ইদানিং। 2 নম্বর হলো যে নারী এবং পুরুষ, শিশু যারা, পুরুষ শিশু, নারী শিশু, তারা মানে বিভিন্ন মহল দ্বারা ধর্ষিত হচ্ছে। বাইসেক্স, কাউন্টার সেক্স, হোমোসেক্স ইত্যাদি দ্বারা তারা ধর্ষিত হচ্ছে। আর অসম বুড়া মানুষ যুবকদের দ্বারা ধর্ষণ হচ্ছে, বুড়া মানুষ বালক বালিকাদের ধর্ষণ করছে, শিশুদের ধর্ষণ করছে। এই জিনিসগুলো এখন এমন একটা বিকৃত পর্যায়ে চলে গেছে, যেটি এই যে শিশু রামিসার যে হত্যাকাণ্ড, ধর্ষণ, এর মধ্যে যে বিকৃত রুচি, নিকৃষ্টতা, নিচুতা যেটা প্রকাশ পেল, তার পেছনে এই যে গত 2 বছর বা গত 5-7 বছর ধরে বট বাহিনীর মাধ্যমে যে সকল অশ্লীলতা, অশ্রাব্যতা ছড়িয়ে পড়েছে, সেটা অনেকাংশে দায়ী। এখন আপনি একজন মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে সপরিবারে অপদস্থ করতে চান, বট বাহিনী করে দিচ্ছে। আপনি এআই প্রযুক্তি ব্যবহার করে যে কোনো মানুষের কণ্ঠস্বর নকল করে হুবহু তার মুখ দিয়ে কোনো কথা বলাতে চান, তার বিশেষ অঙ্গ, তার যৌনাঙ্গ আপনি প্রকাশ করতে চান, তাকে উলঙ্গ করে ঘোরাতে চান, তার যে কোনো যেটাকে বলা হয় ব্লু ফিল্ম বানিয়ে তাকে
তার ব্লু ফিল্ম বানিয়ে আপনি প্রচার করতে চান, এটা হুবহু খুব বেশি আপনার ইন্টেলেকচুয়াল বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আপনার ধারণা না থাকলে আপনি কনফিউজড হয়ে যাবেন। এমনভাবে এই প্রযুক্তি এখন সব কিছু করছে এবং এটি এখন বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন, যারা জনাব সালাউদ্দিন মানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পরিবার নিয়ে, বিশেষ করে তার কন্যাকে নিয়ে যে সকল কটূক্তি করেছে, যে সকল অন্যায় করেছে, তার প্রেক্ষিতে কয়েকজন ধরা পড়েছে। এর মধ্যে ছাত্র দলের যারা লোকজন আছে তারাও ধরা পড়েছে। প্রধানমন্ত্রী এবং তার পরিবার, তার কন্যা, তাদেরকে নিয়ে নানা রকম যে অশ্লীলতা, অশ্রাব্যতা, অপপ্রচার এবং এআই নির্মিত বিভিন্ন ভিডিও যেভাবে ছড়ানো হয়েছে, এটি এই মুহূর্তে অন্য কোনো অসভ্য দুনিয়াতেও নেই, সভ্য দুনিয়ার কথা বাদ। কাজে এটা সরকারকে বিব্রত করছে, যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকে হতোদ্যম করে ফেলছে। তারা এই প্রযুক্তির বিরুদ্ধে লড়াই করতে চাচ্ছে। আপনারা জানেন যে কোনো প্রযুক্তি আমাদের দেশে এই মুহূর্তে যেগুলো চালু আছে, এগুলো ইউরোপ আমেরিকাতে অনেক আগেই তৈরি হয়েছে। যেভাবে ভাইরাস যখন তৈরি হয়, একটি প্রোগ্রামকে ক্র্যাশ করার জন্য ভাইরাস তৈরি হয়, আবার সেটার জন্য অ্যান্টিভাইরাসও তৈরি করা হয়। কাজে এই যে বট বাহিনী বা বট যে প্রযুক্তিটি আমরা ব্যবহার করছি অপর পক্ষকে হেনস্থা করার জন্য, কিংবা ধরুন কারো কল রেকর্ড নকল করার জন্য, কারো টেলিফোন ওয়েবসাইট হ্যাক করার জন্য, আবার এই প্রযুক্তি কারাই কাজগুলো করেছে এগুলো ধরার জন্য কিন্তু নানা রকম প্রযুক্তি পশ্চিমা দুনিয়া তৈরি করে রেখেছে এবং এটা তাদের একটা ব্যবসা। আমাদের দেশে শেখ হাসিনার জামানাতে ইসরায়েলি বেশ কয়েকটি সফটওয়্যার আমদানি করা হয়েছিল মানুষের কল রেকর্ড করার জন্য এবং এআই প্রযুক্তি দ্বারা মানুষের যে চলাফেরা, বিশেষ করে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের চলাফেরা শনাক্ত করার জন্য। এবং সেটা এখনো বন্ধ আছে বা সেটা ব্যবহার করা হচ্ছে না, এটা কিন্তু কেউ বলছে না। কাজেই যারা এই বট অ্যাকাউন্টগুলো পরিচালনা করছেন তাদেরকে আইনের আওতায় বা তাদেরকে গোয়েন্দার নজরদারিতে আনার জন্য সরকারের হাতে যথেষ্ট প্রযুক্তি রয়েছে এবং তারা সেই কাজটি শুরু করে দিয়েছে। এখানে উদাহরণ হিসেবে আমি পেন্টাগনের নাম বলেছি, উদাহরণ হিসেবে আমি এফবিআইয়ের নাম বলেছি। আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে মার্কিন যে স্বার্থ রয়েছে, সেই স্বার্থ দেখভালের জন্য পেন্টাগন বা এফবিআইয়ের বহু প্রযুক্তিবিদ, বহু লোকজন তারা বাংলাদেশে থাকবে বা থাকতে পারে বা তাদের যে স্টেশন রয়েছে দিল্লিতে সেখানে থাকবে। এটাই স্বাভাবিক। এর কারণ হলো এই যে প্রযুক্তি, এখানে যারা এই মুহূর্তে প্রধানমন্ত্রীকে বা স্বরাষ্ট্রমন্ত্রীকে বা তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে হেনস্থা করার জন্য যে প্রযুক্তিটি ব্যবহার করছে, আগামী দিনে এই প্রযুক্তিটি যে আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করা হবে না, এই প্রযুক্তি যে যাকে বলা হয় পেন্টাগনের বিরুদ্ধে ব্যবহার করা হবে না, এটা কিন্তু বলা যাচ্ছে না। তো সেই দিক থেকে যেটা হচ্ছে যে সরকারের সঙ্গে আপনারা জানেন যে এই সরকার যখন ক্ষমতায় ছিল ইতিপূর্বে, যখন 21 আগস্ট গ্রেনেড হামলা হলো বিএনপির আগের জামানাতে, তখন এই 21 আগস্টের গ্রেনেড হামলা তদারক করার জন্য এফবিআইয়ের যে বিশেষজ্ঞ দল তারা ঢাকাতে এসেছিল বেশ কয়েকবার। এর বাইরে আমাদের সরকারের সঙ্গে বিভিন্নভাবে পারস্পরিক যে প্রযুক্তির বিনিময়, একে অপরকে টেকনিক্যালি সাহায্য সহযোগিতা করার জন্য আমেরিকার যে সকল খুব ইফেক্টিভ প্রতিষ্ঠান রয়েছে, পেন্টাগন আছে, এফবিআই আছে, তাদের সঙ্গে প্রায়ই এই প্রযুক্তিগত সাহায্য সহযোগিতা বিনিময় হয়, তথ্য বিনিময় হয়। তো সেক্ষেত্রে এই যে বট বাহিনী, যে বট বাহিনীকে অনেকে জামাতি বট বাহিনী বলার চেষ্টা করছেন, তাদেরকে দমন করার জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, তাদেরকে আইনের আওতায় আনার জন্য, অকাট্য তথ্য এবং উপাত্ত সংগ্রহ করার জন্য সরকার যদি, আমি আবার বলছি, সরকার যদি মার্কিন সরকারের সাহায্য চায়,
আরও যদি বলি ডিপ স্টেটের সহযোগিতা চায়, তাহলে মার্কিন সরকার এই মুহূর্তে যে সহযোগিতার হাত বাড়াবেন যে দুটি প্রতিষ্ঠানের মধ্যে, সেই দুটি প্রতিষ্ঠানের একটি হলো পেন্টাগন আর একটি হলো FBI। আমার বক্তব্য হলো যে কোনো ফর্মই হোক না কেন, এই দুটি প্রতিষ্ঠান যদি একবার বাংলাদেশে অনুপ্রবেশ করে বট ধরার জন্য, বট বাহিনী ধরার জন্য, তাহলে তারা কেবলমাত্র এই বটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তারা বট ধরতে এসে অনেককেই কট করে ফেলবে। দেশের অনেক স্বার্থ, অনেক গোপনীয় বিষয়, অনেকগুলো জিনিস তাদের হাতে চলে যাবে। কাজেই এটি আমাদের জন্য শোভনীয় নয়, এটি আমাদের জন্য নিরাপদ নয়, এটি দেশপ্রেমের পরিচালক বা পরিচায়ক নয়। কাজে আমি অনুরোধ করব সবাইকে যে প্রকাশ্যে আসুন, রাজপথে আসুন, এমনকি সামাজিক প্ল্যাটফর্মে নিজের অবস্থান থেকে আপনার প্রতিবাদ আপনি জানান, আপনার মতো করে জানান। ইভেন আপনি যদি গালাগালি করতে চান সেটা করুন, কিন্তু পরিচয় গোপন করে বটের মাধ্যমে যে কাজগুলো করছেন, এতে করে দেশের ক্ষতি হচ্ছে, সরকারের ক্ষতি হচ্ছে, আপনার নিজের ক্ষতি হচ্ছে এবং আমরা জাতিগতভাবে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিএনপি, জামাত, সাধারণ মানুষ, এমনকি আওয়ামী লীগও সবার কাছে মাপ চাই যে এই ইউনূস যখন তার ক্ষমতায় আসে তারপরে মনে করেছিলাম যে শেষ বয়সে অন্তত বাংলাদেশের জন্য কিছু একটা করে যাবে, যেহেতু তার বিরুদ্ধে শেখ হাসিনা ছিল, সে শেখ হাসিনার বিরুদ্ধে করেছে, নির্যাতিত, সে কারণে আমি মনে করেছিলাম যে অন্তত এই মানুষটা করবে। তো এবং যেটা সত্যি কথা যে ভারতের ব্যাপারে তার নেগেটিভ যতটুকু ছিল, পজিটিভ ছিল না। নেগেটিভের ব্যাপারে অনেক কোশ্চেন আছে। আগের সরকারের চাইতে বেশি পরিমাণে ইলিশ পাঠানো, সে আদানির সেই চুক্তি রাখা, তারপরে ভারতের কাছ থেকে তেল, পেঁয়াজ টেয়াজ, এই হাবিজাবি চাল টাল যা যা আছে, আলু যা যা আছে, এগুলো সব কিছু কন্টিনিউ করা, তাদের ট্রানজিট কন্টিনিউ রাখা, তাদেরকে বন্দর ব্যবহার করতে দেওয়া, তারপরে গ্রামীণ যেটা ফোন যেটা, সেইখানেও ইউনূস সেই ইন্ডিয়ান লোকজনই রেখে গিয়েছে, কোনো সমস্যা হয়নি। ও একদম নোক থেকে মাথা পর্যন্ত ওকে যারা চেনে, এরকম বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, প্রচণ্ড স্বার্থপর একটা মানুষ। ওর সাথে স্কুলে পড়াশোনা করতো এরকম একজনও বলেছে ভয়ঙ্কর স্বার্থপর একটা মানুষ। তো তারে আমি আমার মুখ দিয়ে বলেছিলাম যে 5 বছর হোক, 20 বছর হোক, আমার মনে হয় এই ভুলটা বাংলাদেশের বহু মানুষ করেছেন, আমিও করেছি, এটার জন্য আমি ক্ষমা চাই। যে ও 5 বছর থাকুক, 20 বছর, যতদিন মনে চাই ইউনূস থাকুক, এই কথা বলেছিলাম। এটার জন্য আপনাদের কাছে মাপ চাই, মানুষ হিসাবে ভুল করেছি, ভুলটার জন্য মাপ চাই। এই বদমাইশ যতদিন ক্ষমতায় ছিল, যত দিন যাচ্ছিল, ডিসেম্বর মাসে ওরে শহর গোষ্ঠী শুদ্ধ পুরা এই ক্যাবিনেটে আপনার ধোলাই দিয়েছিলাম না, আপনাদের মনে আছে না? এই ধোলাই দেওয়ার কারণ কি জানেন? একদম শুরু থেকে দেখেন, সে বাংলাদেশের মানুষের সাথে একদম টোটালি একটা মানে শয়তানি করে গিয়েছে। বিডিআর কমিশন গঠন করলো, কমিশন গঠন করে কমিশন রিপোর্ট দিয়েছে, সে কিছুই করে না। আলেমরা সব জেলে, একজন মানুষের সে ছাড়ায় নেই, বরং সে আলেমদেরকে রাখার জন্য আমেরিকার দূতাবাস দিয়ে সে চাপ দেওয়াইতো। আমেরিকান দূতাবাস বাংলাদেশের ব্যাপারে জানে না। আমেরিকান দূতাবাস এই যে জঙ্গি নাটক শেখ হাসিনা করেছে, তাদেরকে যেভাবে বোঝানো হয়েছে তারা সেভাবেই দেখেছে। এখন তাদেরকে তো বলতে হবে যে এই যে দেখো আমাদের দেশের জঙ্গি নাটকগুলো এইভাবে শেখ হাসিনা সাজাইতো, এই নাটকগুলো আসলে তাদের আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা, এই দেশে জঙ্গি টঙ্গি কিছু নাই, বলতে হবে। তো আমি সরাসরি যতজনের এই জামিনের ব্যাপারে আমার সম্পৃক্ততা ছিল, এই মানুষগুলোর ধরেন আমি প্রথমে অ্যাটর্নি জেনারেল, এর আগেও একটা প্রোগ্রামে বলেছি, সবচাইতে বেশি আলেমদেরকে ছাড়ার ব্যাপারে অ্যাটর্নি জেনারেল আগের অর্থাৎ বর্তমান যিনি আইনমন্ত্রী আছেন, সবচেয়ে বেশি কাজ করেছেন তিনি। এরপরে সমস্যা করতো ডিজিএফআই। তো ডিজিএফআইয়ের সাথেও পরে সেনাবাহিনীর একজনের মাধ্যমে হইল যে ডিজিএফআই আর তাদের এই জামিনগুলোতে বাধা দিবে না, দ্রুত কারা কর্তৃপক্ষের কাছে গেলেই সাথে সাথে করবে। কারা যিনি আইজি প্রিজন,
তিনিও, তার সাথে আমি যতজনের ব্যাপারে কথা বলেছি, তিনি 5 মিনিট সময়ও নেয় নাই। ইলিয়াস ভাই আমি দেখছি, অনেক সময় টেক্সট চালাচালি হয়েছে, ইলিয়াস ওকে দেখছি, জাস্ট ফাইল পাঠাইতাম যে জামিন হয়েছে, 15 মিনিটের মধ্যে ছাড়িয়ে দিত। কিন্তু এদের ভেতরে 2-1 জনের সাথে কথা বলে ওনারা আমাকে একটা কথা বলতো যে ভাই দেখেন, আপনি তো এদের জামিনের ব্যাপারে অনেক ইয়ে করেন, কিন্তু সমস্যাটা হলো আমরা একজনকে জামিন দিলেই, একজন বিচারকের সাথে পর্যন্ত এটা নিয়ে কথা হচ্ছিল, আচ্ছা ভাই আমরা জামিন দিলেই আমাদেরকে প্রেশার দেওয়া হয় আমেরিকান দূতাবাস থেকে, সেখান থেকে যেহেতু আপনারা এই জঙ্গিরে কেন ছিলেন। এখন আমেরিকান দূতাবাসে বুঝাবে কে? ইউনুসকে বুঝাইতে হবে। ইউনুসের তো সেই ক্ষমতা আছে, সে তার নিজের ব্যক্তিগত প্রয়োজনীয়তা সে 300-400 ইন্টারন্যাশনাল ফিগার, সাবেক প্রেসিডেন্টের দিয়া, তারপরে আপনার ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস, এগুলোতে নিউজ করাইতে পারে, বিজ্ঞপ্তি দেওয়াইতে পারে। ওনার এই ক্ষমতাটা নাই। উনি এই আমেরিকান এম্বাসিকে বলতে পারতো না ডাইকা যে দেখো 2-3টা ঘটনার দেখাই দিলেই তো হইতো, এই যে গাজীপুরে 7টা ছেলেরা মারলো, এই যে জাহাজবাড়িতে, এরকম অনেক ঘটনা আছে, সবকটাই তো হাসিনার তৈরি করা। এটা তো বলতে পারতো যে ভাই এইখানে এই ঘটনাটা এই ছিল, শেখ হাসিনা এইভাবে এইভাবে এটারে বানিয়েছে। কিছু করে নাই। ওদের মানে বহুত ঠান্ডা হয়ে আছে। কেন আছে জানেন? ইউটিউব চ্যানেল, ফেসবুক, সব এই ইউনুস, তারপরে এই যে ফয়েজ তোয়েব এগুলো মিলা ভুলে গেছি মনে করছেন? এগুলো ভুলে গিয়েছি। ফেসবুক পেজ একটা করছেন, 10টা দাঁড় করাইছি, এর মধ্যে 3টা মিলিয়নের উপরে আছে, হ্যাঁ, আরও অর্ধ মিলিয়ন টিলিয়ন এরকম আস্তে আস্তে এগুলি সব দাঁড় করাইলাম আস্তে আস্তে। ইউটিউব চ্যানেলই করছিলেন, ইউটিউব চ্যানেল তো দাঁড় করাইছি আল্লাহর রহমতে, আরেকটা 1 মিলিয়নের দাঁড় করাইছি, হ্যাঁ। সো এগুলো দাঁড় করাইছি এই তোদেরকে ধরার জন্য। তোরা এই দেশে যা করে গেছিস, এইটার এই দায় 100 বছর বাংলাদেশকে দিতে হবে। বাংলাদেশের মানুষ 2000 মানুষ জীবন দিয়া এই দেশটা ঠিক করতে চেয়েছিল, বৈষম্য দূর করতে চেয়েছিল। তোদের কারণে সেটা হয় নাই। যত দিন গিয়েছে, প্রতিটা ঘটনার সাথে যতই জড়াচ্ছিলাম, দেখছিলাম যে আমার সব জায়গাতে তারা সেই আওয়ামী লীগের এগুলোকেই টেনা পেঁচায়, এরা বলে মব সৃষ্টি করে। কোনো জায়গা হয়েছে এরকম তাদেরকে মানে প্রেশার না দিলে কোনো ঘটনা হয়েছে? সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, তারপরে জজ বলেন, তারপরে আরও যেই সব জায়গাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সচিবালয়, প্রতিটা জায়গায় ওনাদের গিয়ে আন্দোলন করতে হয়, এরপর ওনারা সরায়। আবার ওনারা মব দোষ দেয়। মানুষ যেটা চায় সেটা করলে তো আপনাদেরকে মানুষ দাবি করার দরকার ছিল না, আপনারা করেন নাই, সেই জন্য মানুষের দাবি করতে হয়। এইভাবে চলেছে। এবং যত দিন যাচ্ছিল দেখছিলাম যে না, এ তো কোনো কিছুই করে না। সে 1.5 বছরে তার নামে ট্রাভেল এজেন্সি পর্যন্ত নিয়েছে, তার পরিবারের লোকেদের নামে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব কিছু তিনি নিয়েছেন। খালি জুলাই সনদটা তিনি বাস্তবায়ন করতে পারেন। এখন সব দোষ বিএনপির। আর একটা বিএনপি একটা রাজনৈতিক দল, বিএনপির জুলাই সনদ করে তারপরে বলবে যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে। এটা বিএনপি করবে? নিজের গলায় কেউ কুড়াল মারে, এটা হয় কখনো? তারা করেনি। তুই করিস নাই কেন? তোরে সেই ম্যান্ডেট দেওয়া হয়েছিল, তো তুই চাইলে পরের দিন গণভোট করতে পারতি, গণভোট করে তুই চুপ করে সরাইতে পারতি, তোরা চুপ করে সরাইস নাই। এখন বিএনপি সরাবে কেন? তোরা তো এটা কন্টিনিউ করে গেছিস 1.5 বছর। তোদের চাইতে বরং, আমরা তো বিএনপির নিয়ে অনেক সমালোচনা করি না, তোদের চাইতে বিএনপি অনেক বেশি করেছে। তোরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গেছিস, সেইটাও চাপে পড়ে। ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, সেইটাও চাপে পড়ে। মাহমুদুর রহমান ভাই গেল, গিয়া চাপ দিল, চাপ দেওয়ার পরে তারপরে তুই আলটিমেটাম দেওয়ার পরে তোরা আগে করতে পারিস নাই? করে নাই। বিএনপি আইসা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এটা আইনে পরিণত করলো, তোরা করতে পারিস নাই? করিস নাই কেন? জুলাই সনদ তোরা করে যাস নাই? 1.5 বছর লাগে জুলাই সনদ বাস্তবায়ন করতে, তোরা করিস নাই? তোদেরকে না করছে কেউ? তোরা সংবিধানও করতে পারতি, তোরা সবই করতে পারতি, কিচ্ছু না। ওরা আইসা লুটপাট করে 3-4টা ছিল, কারোরে কিছু বলেন। আরে ভাই, এত অভিযোগ, আমরা এত বলাবলি করি, এত জায়গা থেকে এত তথ্য প্রমাণ যায়, তারা সরায় না। একটা উপদেষ্টারে পর্যন্ত তারা সরাইল না। এত অভিযোগ এক একজনের বিরুদ্ধে, অভিযোগ প্রমাণিতও হয়, মাপও চায়। উপদেষ্টা নিজে মাপ চেয়েছে, হয়েছে না এরকম? নিজে মাপ চেয়েছে, আমার এটা ভুল হয়েছে, আমি এটা করা ঠিক হয়নি, তারপরে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। একদম ইউনুস
বেছে 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 তারপরে তার এনজিওগ্রাম সরকারের মধ্যে নিজের লোকজনকে নিয়েছে, তোমরা বাবা সবাই মিলেমিশে খাও, আমিও লুটপাট করে খাও, তোমরা আমার কিছু বলো না, আমি তোমাদের কিছু বলবো না। এইভাবে দেশটা চলেছে। আজকে এই ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ গতকালকে একটা কথা বলেছেন, সে আমেরিকার সাথে চুক্তি হয়েছে সে নাকি জানেই না। বিষয়টা এরকম হয়ে গেল, তৌহিদের বউ রাতে গ্রামে গিয়েছে, গ্রামে তো বাইরে বাথরুম থাকে না, রাতের বেলায় হাগু চেপেছে নাই মতু চেপেছে, হাগু মতু করতে বাইরে গিয়েছিল, বদনাটা লোডাটা নিয়ে, আমাদের গ্রামের ভাষায় লোডা বলে, তো লোডা নিয়ে গিয়েছিল, যাওয়ার পরে কেউ একজন প্রোডাকশন দিয়ে দিয়েছে বাথরুমের মধ্যে ধরে, এরপর এসে দেখা যায় তৌহিদের বউয়ের পেটে বাচ্চা, তৌহিদ জানে না। বিষয়টা এরকম, তুই পররাষ্ট্র মন্ত্রী, তো পররাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা হইয়া তুই জানিস না এক দেশের সাথে হয়েছে। আরেকটা আছে জাউরা, আসিফ নজরুল, ও কদিন আগে একটা বলেছে না, সে কিছু জানে, সে বিচারকদের ব্যাপারে কিছু জানে, সে একজনের জামিনের ব্যাপারেও কিছুই জানে, তাকে নাকি তারা এখন কিছুই জানে না, তারা খালি নিজেদের নিচে দিয়ে খালি জিনিসপত্র ঢুকানোটা বুঝছে, এই ছাড়া কিছু জানে না। 4-5টা ছিল, এই যে রেজওয়ানা, এই আসিফ নজরুল, তৌহিদ, আর কয়েকটা মিলা ইউনুস মিনুস, এদের কয়টা বান্ধবী টান্ধবী মিলা দেশটারে লুটপাট করে দিয়ে গিয়েছে। এই জন্য মানুষ জীবন দিয়েছিল। এই যে সুযোগ এই বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত, এক শেখ মুজিব ছিল, শেখ মুজিবরে মানুষ এই সুযোগটা দিয়েছিল, ওই জাউরামি করে দেওয়া, ধ্বংস করে দিয়ে গেছে, আর সেকেন্ডটা তোরা পাইছিল। এর মাঝখানে আর এত সুযোগ, এত ক্ষমতা কোনো সরকারের হাতে আসে নাই, কোনো রাজনৈতিক দল কথাই বলতে পারে নাই, তারা করেনি। তোদের চাইতে 111 সরকার বহুত ভালো ছিল, কিচ্ছু করে দেওয়া যায় না। আজকে সে বলে সে চুক্তির ব্যাপারে কিছুই জানে না। আমেরিকার সাথে যে চুক্তি, আমি আমেরিকায় আসি, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যদি আমেরিকার ইয়েতে যদি কোনো চুক্তি, আমি সেটার বিরুদ্ধে যাব, 100% যাব। কিন্তু তুই জানিস না কি চুক্তি হয়েছে, তুই জানিস না, এইটা কেমনে হইতে পারে? এই জাউরা হইল সবচাইতে বড় জাউরা। এই জাউরাটা সব কয়টা দূতাবাসে আওয়ামী লীগের লোকজনরা টিকায় রাখছে। এই জাউরা, এই যে মুশফিক ফজল আনসারি ছিল না মেক্সিকোর রাষ্ট্রদূত, মুশফিক ফজল আনসারি ভাই এই ইউএনএ একটা পোস্টিং হচ্ছিল ওনার, এটাতে এই তৌহিদ, এই পররাষ্ট্র উপদেষ্টা, সে এটা হইতে দেয় নাই, সে মুশফিক ভাইয়ের এটা হইতে দেয় নাই। এটা মুশফিকের মুতের সমান হয়েছিস তুই। মুশফিক এই দেশের জন্য এই গেল 15 বছর, তার পরিবার, তার বৃদ্ধ বাবা মা, তাদের উপরে যে টর্চার হয়েছে তুই জানিস এগুলি? তুই মুশফিকের পিছনে লাগে তারপরে তারে ক্ষতি করিস, আর আওয়ামী লীগের লোকজনের ভালো ভালো জায়গায় সব পোস্টিং দিয়ে তারপরে বসায় রাখছে। এটা করে গিয়েছে তৌহিদ। এ হইল নিখাদ এই ইন্ডিয়ান মাল, নিখাদ ইন্ডিয়ান মাল। এটা সে এখন বলে কি, ধরেন সে তারে বাদ দিয়া বাইপাস করে তারপরে ইউনূস করছে। এক বক্তব্যের মধ্যে বলেছে, এইখানকে যে সাক্ষাৎকার, আওয়ামী লীগ 5 বছর পরে আসতে পারে, ওই সামনে নির্বাচনে অংশ নিতে পারে। তুই আওয়ামী লীগরে কিছু করে গেছিস? আওয়ামী লীগ ইয়েতে আসবে না, নির্বাচনে আসবে না, তুই করছিস কিছু যদি করে থাকে তাহলে এখন বিএনপি করবে, জামাত করবে, তারা করবে, তুই কিছু করে গেছিস? তো আওয়ামী লীগের ব্যাপারে তুই আন্দাজে এখন এটা বলার কারণ কি? এরকম না তুই আওয়ামী লীগের ব্যাপারে বিশাল আকারের জিরো টলারেন্স দেখাই গেছিস, এখন যারা আসে তারা হচ্ছে গিয়ে আওয়ামী লীগকে আনতে চায়। বিষয়টা তো এরকম না। এই হচ্ছে এদের অবস্থা। তো এই যে কয়টা আছে এই ইউনূসের সরকারে যেগুলো ছিল, আজকে হামের টিকায় মানুষ মারা যায়, এরা বলে কিছুই জানে না। ইউনূস এই মাদারি চীনের প্রেসিডেন্টকে আপনার চিঠি লিখিয়েছে কেন? কয়লা খনিতে চীনে মানুষ মারা গিয়েছে। তোর বাপের কিরে? চীনের কয়লা খনিতে মানুষ মারা গেছে, বাংলাদেশে হামেজে এই পর্যন্ত 1000 মানুষ বাচ্চা মারা গেছে, গায়ে লাগে না তোর? তুই তো সারা জীবন তোর বউ বাচ্চা পোলাপান সব নিয়ে থাকিস হলো দেশের বাইরে। তো সারা দুনিয়ায় তোর তুই যেই বিলাসবহুল জীবনযাপন, বাংলাদেশের মানুষের টাকা পয়সা মাইরা, ও যেই আমি চুয়াডাঙ্গার প্রত্যন্ত গ্রামে বড় হয়েছে, আমি নিজে দেখেছি আমার ছোটোবেলায় মহিলারা সম্ভবত
আমার যতটুকু মনে আছে রোববার সম্ভবত আমাদের গ্রামে আমরা ক্যারাম বোর্ড খেলতাম এক বাড়ি শাহ আলম মোল্লা, ওনার বাড়িতে এই টাকাগুলো তুলতো। মানে ওনার বাড়িতে এই প্রতি রোববারে সব গ্রামের মহিলারা ওইখানে আসতো, এই গ্রামীণ ব্যাংকের লোক যাইতো, একজন ম্যানেজার, সে যায় টাকা সব নিয়ে আসতো। কোনো পুরুষকে উনি দিত না, লোন দিত না, মহিলাদের আসতে হবে। পুরুষ ওই লোন শোধ করে কিন্তু পুরুষকে লোন দিবেন না, মহিলাদেরকে, মানে মহিলাদেরকে ওনার বাইরে আনতে হবে, এটা হইল গিয়ে ওনার মূল টার্গেট ছিল। এরপরে এটার নাম নাকি মহিলাদের ক্ষমতায়ন, এটার নাম মহিলাদের ক্ষমতায়ন। তো ক্ষমতায়ন করবি, লোন নিয়ে যদি না নিতে পারে তো ওরা মাফ করবি না একটু? গরু ছাগল ঘরের টিন পর্যন্ত খুলে নিয়ে যেত, এই হইল গিয়ে ওনার। এগুলো ভাই থুতু উপরে ছিটাইলে নিজের গায়ে লাগে। বিশ্বাস করেন, মনে করেছিলাম যে শালায় বোধহয় মানুষ হয়েছে, শেষ বয়সে আইসা বোধহয় তারপরে একটু হবে, ঠিক হবে। ঠিক হয় নাই। ওর এই দেশের প্রতি জীবনে কোনোদিন কোনো কিছু করেন। আপনি শেখ হাসিনার আমল বাদ দেন, ইউনূস তো বিশাল প্রভাবশালী আন্তর্জাতিকভাবে, সে বিশাল, তার পরিচিতি ব্যাপক। সে চাইলে বাংলাদেশের জন্য কিছু করতে পারতো না? এই বাংলাদেশে আজ পর্যন্ত সে কোনো দেশ থেকে কোনো একটা অনুদান, কোনো বড় একটা ব্রিজ, কোনো কিচ্ছু করেছে এখন পর্যন্ত? জীবনেও করে নাই। এদের সবার বিচার হওয়া দরকার। এই যে হামের টিকার গাফলতির কারণে যেই মানুষ, বাচ্চাগুলো মারা গেল, একটা সন্তান পৃথিবীতে যেন কোনো বাবা মাকে যেন তার সন্তানের লাশ যেন ঘাড়ে না দেয়। মানে আল্লাহ আমাকে তো সন্তান দিয়েছে, যে সন্তানের জন্য কতটুকু খারাপ লাগে পৃথিবীর, আমি নিজেও ভীষণ খারাপ একজন মানে স্বামী হইতে পারি, ভীষণ খারাপ একজন মানুষ হইতে পারি, ভীষণ খারাপ সন্তান হইতে পারি, কিন্তু পৃথিবীর কোনো বাবা খারাপ বাবা হইতে পারে না। পৃথিবীর প্রতিটা সন্তানের জন্য তার বাবা মা মানে শ্রেষ্ঠ বাবা মানুষ, তাদের জন্য সর্বোচ্চ, তাদের যতটুকু ক্ষমতা আছে তার সর্বোচ্চ চেষ্টা করার। সেই মানুষগুলোর কোলে যখন এই ছোট ছোট বাচ্চাগুলো এই কান্নাগুলি দেখিস না তুই, বিএনপিকে বলবো, ভাই দেখেন, এটার বিচার করেন, এটার তদন্ত করেন, কার গাফলতির কারণে এতগুলো মানুষ প্রতিদিন, আমি একটা অবাক হয়ে দেখছি, প্রতিটা দিন 5 জন 7 জন 10 জন 15 জন মারা যাচ্ছে। এটা কোনো আলাপ নাই। কিসের বলে ওই কি বলে রাগ করলা, এটা নিয়ে নাচানাচি করে। আরে বেটা, এটা বিশাল ব্যাপার। মানে প্রায় 1000 মানুষ বাচ্চা মারা গেল, কোনো আলাপ নাই। এটার জন্য এরা দায়ী, এই ইউনূসের সরকার দায়ী। এদের বিচার হওয়া উচিত। তোদের জন্য এখন হাসিনা বলার সুযোগ পায় যে সে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হবে। তোরা এটারে এত ইজি করে দিয়ে গেছিস পরিস্থিতিটারে। বাংলাদেশের মানুষ হাসিনারে কেমনে খেদাইছে এটা বাংলাদেশের মানুষ জানে। সামনে ওরকম পরিস্থিতি হইলে হাসিনারে কই দেশে যাইতে, হাসিনারে না, আওয়ামী লীগের সিনিয়র নেতাগুলিরই যাইতে বল দেখি। বাংলাদেশের মানুষ জানে সেটারে কেমনে ট্রিটমেন্ট দেওয়া লাগবে। সো সেটার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। তোদের মতো চোর, বাটপার, স্যাচ্চোর এগুলোর চিন্তা করা লাগবে না যে সামনের বার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে নাকি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে না কি করবে। তোদের মতো চোর বাটপার দরকার নাই। বাংলাদেশের মানুষের সবার কাছে অনুরোধ থাকলো, ইউনূসের এই সরকারের মধ্যে যেগুলো ছিল এই চোর বাটপার, এগুলোরে রাস্তাঘাটে বিভিন্ন সভা সমাবেশ বিভিন্ন জায়গায় কোনো জায়গায় যদি দেখেন না, তাহলে এদের সবাই আদর আপ্যায়ন করবেন। আপনারা হাতে পায়ে যা থাকে এগুলোতে আদর আপ্যায়ন করবেন। এরা মির্জাফর, এই দেশের শত্রু। এরা বাংলাদেশকে 100 বছর সামনে নিয়ে যাওয়া যেত, ওরা 100 বছর পেছনে দিয়ে গেছে। এইটার শাস্তি মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। রাত্রিবেলা এই ঘটনাটি জানা যায়, তিনি কলকাতার উদ্দেশ্যে প্লেনের গতিমুখ ঘুরিয়ে দিয়েছেন। এখন তার কলকাতা আসার উদ্দেশ্য কি, কার সঙ্গে দেখা করবেন না করবেন এ সম্পর্কে কিচ্ছু জানা যায়নি। তার যে শিডিউল ছিল সেই শিডিউলের সম্পূর্ণ উল্টো দিকে তিনি চলে গিয়েছেন। কথা ছিল আগে দিল্লি যাবেন, তারপর সেক্ষেত্রে আগ্রা, জয়পুর এই সমস্ত দেখবেন, শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন, তারপর তিনি কলকাতা আসবেন। এটা ছিল মানে সরকারিভাবে যেটা জানানো হয়েছিল তার সফরসূচি, সেটা বললাম। এখন সেটাকে সম্পূর্ণ উল্টে দিয়ে তিনি হঠাৎ করে তিনি কলকাতা চলে গেলেন।
এখনো তিনি কলকাতা আসার পর বিস্তারিত খবর কিচ্ছু পাওয়া যায়নি, আমি বিস্তারিত কোনো খবর আপনাকে দিতে পারবো না। কিন্তু তার এই মার্কো রুবিওর আশা নিয়ে এবং শেখ হাসিনার সঙ্গে তার কথা হওয়া নিয়ে আমাদের এনএসএ অজিত দোভালের সঙ্গে এক তুমুল তর্কাতর্কি লেগে যায় শেখ হাসিনার। তিনি রীতিমতো ধমকেছেন, তিনি তো ধমকানি, তিনি অজিত দোভালকে রীতিমতো ধমকান। গতকালকে তার মাত্রাটা ছিল একেবারে, অন্যদিন যদি 30-40 থাকে, গতকালকে ছিল 100। মানে এরকম কথা তুমি কও কি কইটা, এই ধরনের কথা। তো ঘটনাটা কি হয়েছে আগে বলি। মার্কো রুবিওর সঙ্গে কথা বলার জন্য তাকে অনুরোধ করা হয়েছিল যে আপনি মার্কো রুবিওর সঙ্গে কথা বলুন, কারণ আমরা ব্যাকডোর চ্যানেলে আমরা একটা দ্বিতীয় পথ খুঁজছি, যেখানে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্যারালাল একটা গভর্নমেন্ট যেটা আছে, সেই গভর্নমেন্টের সঙ্গে আমরা নেগোশিয়েট করছি। সেটা ভারতের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে দুটোই। সেইখানে বেগে বসেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একটাই কথা, যারা আমার দেশকে করদ রাজ্যে পরিণত করেছে, যারা আমায় উৎখাত করেছে, যাদের জন্য আমার দেশের এত মানুষের রক্ত ঝরেছে, তাদের সঙ্গে আমি কেন বৈঠক করব? অজিত দোভাল এই নিয়ে 2-4টে কথা বলতে গেলে তিনি আরো ধমকান যে দেশটা আমার বাপের দেশ, আমার বাপের দেশ থেকে আমায় উৎখাত করে সেই বাপের দেশে অরাজকতা যারা ছড়িয়েছে তাদের সঙ্গে আপনি বলছেন আমায় কথা বলতে? আমি কখনো কথা বলবো না। তাছাড়া আমি এখন বাংলাদেশের পদাধিকারী কেউ নই, আমি কেন কথা বলতে যাব? এই নিয়ে মানে বেশ একটা গরম মানে অজিত দোভাল তো চুপ করে থাকেন, উনি বিশেষ কথা টথা বলেন না, শেখ হাসিনার সামনে বিশেষ মুখটুক উনি খোলেন না, খুললেই ওনাকে ধমকান। তো যাই হোক, এখন শেখ হাসিনা তিনি ধরে আছেন, তিনি আমেরিকার কোনো প্রতিনিধি তাদের কারুর সঙ্গে কথা বলবেন না। তার বক্তব্য, আমি দেশে ফিরি, যদি আমি ক্ষমতায় বসি তখন আমি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে আমি কথা বলবো, কিন্তু তার আগে ওই করদ রাজ্যের চুক্তি ওটা আমি কুচি করে ফেলবো। তারপরে যদি তারা মনে করে যে হ্যাঁ আমার সঙ্গে কথা বলতে তারা আসছেন, মানে রাজি আছেন, তাহলে অবশ্যই কথা হবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওই চুক্তি আমি কুচি করে ফেলছি, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। আমার আগেও ছিল না, আমি পরিষ্কার বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি দরকার হলে মার্কিন যুক্তরাষ্ট্রে যাব না, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আমার অন্য দেশে যেতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে এড়িয়ে চলে যাব। এটা উনি নাকি আগে বলেছিলেন, আমি জানি না, আপনারা ভালো বলতে পারবেন। তো এই নিয়ে গতকালকে নাকি প্রচুর, 0.5 ঘন্টা 45 মিনিট নাকি প্রচুর চাপান উতর চলে। তারপর হাল ছেড়ে আমাদের অজিত দোভাল বেরিয়ে যান, বলেন আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করবেন, আমরা আর জোর করে আপনাকে কি করব, বলে উনি বেরিয়ে যান। এখন হচ্ছে গতকালকে শুভেন্দু গিয়েছিলেন দিল্লি, পরশুদিনকে দিল্লি গিয়েছেন, পরশুদিন দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেছেন, গতকালকে মোদিজির সঙ্গে দেখা করেছেন। আমি বলেছিলাম মোদিজির সঙ্গে দেখা করলে পরে উনি অর্থনৈতিক প্যাকেজ চাইবেন,
কারণ রাজ্যের কোষাগারের যে অবস্থা করে রেখে দিয়েছে, 8 লক্ষ কোটি টাকা দেনা করে রেখে দিয়েছে, রাজ্য চালাবার মতো পয়সা নেই কেন্দ্রের সহযোগিতা ছাড়া। মোদিজি সেই টাকা দেওয়ার ব্যাপারে রাজি হয়েছেন এবং সমস্ত যে দেনাগুলো আছে সেই দেনাগুলো কি করে মকুব করা যায় সে ব্যাপারেও তিনি মন্ত্রী পরিষদের সঙ্গে কথাবার্তা বলে একটা সিদ্ধান্ত নেবেন বলে উনি জানিয়েছেন। তো এখন মোদিজি কতগুলো কাজ দিয়েছেন শুভেন্দুকে, সেটা হচ্ছে আমাদের বর্ডার ফেন্সিং যেটা শিলিগুড়ি থেকে হচ্ছে, সেই সমস্ত জায়গায় বিএলআরও যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে এই আমাদের ডিজি বিএসএফ এবং আমার আসাম রাষ্ট্রীয় রাইফেলস তাদের সঙ্গে উনি কথা বলবেন ওইখানে গিয়ে। তা এই সমস্ত ঝামেলার মধ্যে শুভেন্দু কিছুটা থাকবেন। এখন তিনি কবে ফ্রি হবেন এবং কবে শেখ হাসিনার সঙ্গে তার কথাবার্তা হবে সে ব্যাপারে কিন্তু এখনো জানা যায়নি, কিন্তু শেখ হাসিনা কলকাতা আসছেন এটা নিশ্চিত। ওনার জন্য একটা বাড়ি দেখা হয়েছে, বাড়িটা মোটামুটি আপনি বলতে পারেন আপনাদের সীমান্তের প্রায় কাছাকাছি। এখন ঘুরতে ঘুরতে যদি সীমান্তের ওদিকে চলে যান, ধরুন বেনাপোল সীমান্তের ওদিকে উনি চলে গেলেন, আখাউড়া বা বেনাপোল যে কোনো একটা সীমান্তে, আখাউড়ে যাবেন না, আপনি গেলে পনকা সীমান্তে যাবেন, তাহলে কি অবস্থা হবে বুঝে দেখুন। এমনি কলকাতা আসছে শুনলে পরে এমনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। কলকাতা উপস্থিত হলে আইসিইউতে সব ভর্তি হয়ে যাবে। তারপরে উনি যদি আবার ওই সীমান্তের দরজায় গিয়ে দাঁড়ান আর পেছনে হাজার হাজার বজরং দল যদি ওনাকে ঘিরে থাকে, তাহলে পরে কি অবস্থার সৃষ্টি হতে পারে। এখানে ভারতের একটা খেলা রয়েছে। ভারতের খেলা হচ্ছে ওই যে আমি বলেছিলাম না, পুতুল নাচ নাচাবো না, দড়ি ধরে পুতুল নাচ নাচাচ্ছে তারেক রহমান অ্যান্ড কোম্পানিকে। তার শেখ হাসিনা বলেছেন যে আমার দেশের যত মানুষ মারা গিয়েছে, যত শিশু মারা গিয়েছে, তার জন্য যারা দায়ী তাদেরকে আমি ফাঁসিতে লটকিয়ে ছাড়ব, আমি কাউকে ছাড়ব না। আজকে একটা উন্নয়নশীল দেশের একটা তকমা পেতে যাচ্ছিল, সেই দেশটাকে রসাতলে পাঠিয়েছে ইউনূস গ্যাং এবং হচ্ছে বিএনপি, বিশেষ করে তারেক রহমান। ইউনূসকে তো জোর করে ক্ষমতা বসানো হয়েছিল, ঠিক আছে, সে নয় মানলাম, তারেক রহমান কি করছেন? তিনি তো পুরো পাকিস্তান আর তার তুর্কিকে তিনি ডেকে আনছেন, যে পাকিস্তানকে আমি মানে আমার মাটিতে পা দিয়ে দিতাম না, সেই পাকিস্তানকে উনি ডেকে এনেছেন। উনি আবার যাচ্ছেন চীনে। এমন প্রধানমন্ত্রী যে 1.5 মাস 2 মাস হয়ে গেল যার একটা বিদেশ সফর হলো না, তাকে কে মানে? আমি আসছি, এসে আমি দেখাবো মজা, এটা হচ্ছে ওনার শেষ কথা। তবে উনি কলকাতা আসছেন, কোথায় উঠবেন সঠিক ঠিকানা আমিও জানি না, তবে সীমান্তের কাছাকাছি কোনো একটা সেফ হাউস দেখা হয়েছে, সেখানেই উনি থাকবেন। প্রহরা তো নিশ্চয়ই থাকবে, তার